আমি তাকে বলেছিলাম যে আপনি কিন্তু একেবারে ১ নম্বর টার্গেট আমাদের প্রতিবেশীদের। সুতরাং বুঝে শুনে কাজ করবেন। আপনি যদি দেশে না ফেরেন তাহলে অন্তত জীবন রক্ষা হবে। তার কাছে মনে হয়েছে তার ভিত্তি এত শক্ত, এখানে কেউ কিছু করতে পারবে না। তিনি ফিরে আসলেন এবং যথারীতি তাকে ফাঁসি কাস্টে লটকে দেওয়া হলো। তার পুত্রদের সঙ্গে আমার কথা হয়েছে, তারাও কিন্তু কনফিডেন্সিয়ালি তার বাবাকে এভাবে বেঘরে প্রাণ হারাতে হবে না। শিবিরের যে কমিটমেন্ট, এটা অন্য ছাত্র সংগঠনের ডিউ রেসপেক্ট কতটা অনুবর্তী যারা তাদের আছে কিনা সে ব্যাপারে পিঞ্চ অফ সল্ট বিবেচনা করা যেতে পারে। আর তারা ফিলসফিটা এইভাবে মেনটেন করেন, জিতলে গাজী মরলে শহীদ। সুতরাং ইদার অর, মাঝামাঝি কোনো কারবার নেই এবং যে কোনো ত্যাগ স্বীকার করতে তারা প্রস্তুত। এবং আসিফ নজরুল সমন্বয়কদের পছন্দের লোকজন এবং একটি প্রফেসর ইউনূসের ব্যক্তিগত সম্পর্কের ভিত্তিতে আপনার রেকমেন্ডেশনের ঘটনাগুলো ঘটেছে। এই ৩ স্টক থেকে আসা লোকজনকে নিয়ে বর্তমান এই কোট আনকোট এনজিও সরকার কিংবা চট্টগ্রাম বিভাগের সরকার যে সমালোচনাগুলো আমরা শুনতে পাচ্ছি এমনটি দাঁড়িয়ে জুলাই বিপ্লবের মূল যেই স্পিরিট সেটি অক্ষুণ্ণ রেখে তারা নানানভাবে এক ধরনের হয়তো কম্প্রোমাইজে যাবেন। ডিজুরও কতগুলো বিষয় আছে, সেগুলো আপনার হুট করে লিগেসি একেবারে বিচ্ছিন্ন করে কোনো কিছু করা সম্ভবপর কোন দেশে হয়নি, আমাদের এখানেও সম্ভবপর হবে বলে মনে হয় না। আমরা দেখেছি যে আজকে শিবিরের একটা সমাবেশ হচ্ছিল পাশাপাশি, একদমই পাশাপাশি সরাদি, এইটার সাথে এই সমাবেশের সাথে এদের কোনো সম্পর্ক আছে কিনা? মানে অনেকেই বলছে যে শিবিরের বি টিম হিসেবে ওরা কাজ করছে, আবার শিবিরের সমাবেশে আমরা সমন্বয়কদেরকে বলতে শুনলাম যে তারা একই সাথে পরিকল্পনা করে এই জুলাই বিপ্লব করেছে। তো সেখানে আসলে কি আমরা কি মেসেজটা পাচ্ছি? দেখুন, শিবির, ইসলামী ছাত্র শিবির বাংলাদেশের যত ছাত্র সংগঠন আছে তার মধ্যে সবচেয়ে অর্গানাইজড এন্ড ক্যাডার বেসড একটা সংগঠন এবং নানান প্র্যাকটিকার মধ্য দিয়ে, সংগ্রামের মধ্য দিয়ে তারা আজকের বর্তমান পর্যায়ে এসে পৌঁছেছেন। ইসলামী ছাত্র সংঘের প্রতিষ্ঠাতা প্রয়াত মীর কাসেম আলী মিন্টু ভাই, তিনি আপনার কর্পোরেট কালচার প্রযুক্ত করেন জামাত এবং শিবিরের মধ্যে। রাবেতাতুল আলম আল ইসলামিয়া বাংলাদেশে তিনি কান্ট্রি র্যাপ ছিলেন, সৌদি আইএনজিও, এবং এটি 70-এর দশকে আপনার রোহিঙ্গা পুনর্বাসনের কাজ তারা করেছিল আমাদের দক্ষিণ পূর্ব এলাকাগুলোতে, মরিচা পালং, তারপর কুতু পালং, তারপরে রাজা পালং, এইসব অঞ্চলে। এবং তার যে নেটওয়ার্ক সেটি ফ্রুট বিয়ার করছে, এতে কোনো সন্দেহ নেই। এবং তিনি আপনার নয়া দিগন্ত পত্রিকার মালিক ছিলেন, এটি প্রতিষ্ঠাতা ছিলেন। দিগন্ত টেলিভিশনের গোড়াপত্তন তিনি করেছিলেন এবং আপনার ইসলামী বিভিন্ন সংগঠন এর পৃষ্ঠপোষক ছিলেন তিনি। তো ফলে তার যে নেটওয়ার্ক সেটি ছিল অসাধারণ। আমাদের প্রতিবেশীদের নজর তার উপর ছিল এবং সে কারণে সে শব্দ হয়তো তাকে প্রাণ হারাতে হয়েছে। তার দৃঢ় বিশ্বাস ছিল যে তাকে কেউ ফাঁসি কাস্টে লটকাতে পারবে না। আমার সঙ্গে তার একটা বৈঠক হয়েছিল তিনি দেশে বাইরে যাওয়ার আগে। আমি তাকে বলেছিলাম যে আপনি কিন্তু একেবারে ১ নম্বর টার্গেট আমাদের প্রতিবেশীদের। সুতরাং বুঝে শুনে কাজ করবেন। আপনি যদি দেশে না ফেরেন তাহলে অন্তত জীবন রক্ষা হবে। তার কাছে মনে হয়েছে তার ভিত্তি এত শক্ত, এখানে কেউ কিছু করতে পারবে না। তিনি ফিরে আসলেন এবং যথারীতি তাকে ফাঁসি কাস্টে লটকে দেওয়া হলো। তার পুত্রদের সঙ্গে আমার কথা হয়েছে, তারাও কিন্তু কনফিডেন্সিয়ালি তার বাবাকে এভাবে বেঘরে প্রাণ হারাতে হবে না। এই যে তাদের যে সংকল্প এবং তাদের যে কনফিডেন্সের ভিত্তি, সেটিও আসলে মেজার করে দেখা দরকার। আপনার রাবেতার যেই নেটওয়ার্ক সেটি কিন্তু দক্ষিণ পূর্ব বাংলাদেশে
এখনো যথেষ্ট শক্তিশালী এবং ইসলামী ছাত্র শিবির, ইসলামী ছাত্রী সংস্থা এবং জামাতে ইসলামীকে তিনি কর্পোরেট কালচারের আওতায় দীক্ষিত করেছিলেন। ফলে অনেক বেশি আপনার এজিলিটি তাদের বেশি এবং আর্থিক দৈন্যতা তাদের নেই। না, আমি বলছি যে জুলাই বিপ্লবে মানে বৈষম্য বিরোধী ছাত্রদের সাথে আসলে শিবিরের কি সম্পর্ক, এবং তাদের আজকের কর্মসূচির সাথে শিবিরের যে কর্মসূচি মিল থাকলো, এই কর্মসূচি, এবং অনেকে বলছে তারা শিবিরের বি টিম, এক্ষেত্রে আপনি দেখুন, বিষয়টা হচ্ছে এরকম, সিস্টার কনসার্ন। এমনও বলা হচ্ছে যে সেখানে তাদের যে কর্মসূচিতে লোকজন এসেছে তারা বেশিরভাগই হচ্ছে জামাত শিবিরের লোকজনই। দেখুন, জামাত এবং শিবিরের যে কমিটমেন্ট, এটা অন্য ছাত্র সংগঠনের ডিউ রেসপেক্ট কতটা অনুবর্তী যারা তাদের আছে কিনা সে ব্যাপারে পিঞ্চ অফ সল্ট বিবেচনা করা যেতে পারে। আর তারা ফিলসফিটা এইভাবে মেনটেন করেন, জিতলে গাজী, মরলে শহীদ। সুতরাং ইদার অর, মাঝামাঝি কোনো কারবার নেই এবং যে কোনো ত্যাগ স্বীকার করতে তারা প্রস্তুত, এবং সেই দীক্ষা তারা পেয়েছেন মীর কাসেম আলী মিন্টু ভাইয়ের কাছ থেকে। তো আপনার সাথে কি বৈষম্য বিরোধী ছাত্ররা কি মানে আসলে জামাতের সাথে একসাথে কাজ করছে কিনা, যেটা অনেকেই বলছেন? দেখুন, এটি হলফ করে বলা মুশকিল, কারণ কেউ কখনো প্রমাণ রেখে, তারা জামাতকে প্রমোট করছে, কেউ কখনো ট্যাকটিক্যালি আপনার প্রমাণ রেখে কাজ করে না। এবং এ ধরনের সেন্সিটিভ রাজনীতির সঙ্গে যারা যুক্ত তারা ডেফিনেটলি সুপার কশাস। আমরা গবেষক হিসেবে সময় সময় মীর কাসেম আলীর সঙ্গে তার ইন্টারভিউ নিয়েছি। ইসলামী আপনার এনজিও নিয়ে আমি গবেষণার সূত্র ধরে এই ইন্টারাকশন গুলোতে গিয়েছিলাম, এবং তার উপর ভিত্তি করে আমি ইসলামিক কোয়ার্টারলি লন্ডন থেকে যেটি প্রকাশিত রিজন স্পার্ক যে মসজিদ কমপ্লেক্স আছে, তারা এটি প্রকাশ করেছিল, এবং এই বিষয়ে পৃথিবীর প্রথম গবেষণামূলক প্রবন্ধ এটি। তো সেই জন্য আমার ফার্স্ট হ্যান্ড নলেজ ছিল বলেই আমি এই মন্তব্যগুলো করতে পারলাম আপনার দায়িত্ব নিয়ে। জি, আপনাকে শুনতে পাচ্ছি না। এখন শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। তো আমরা যেটা গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র যেটা পাঠ করা হবে বা যখনই হোক, যখন তৈরি হবে তো তখন হয়তো আমরা জানতে পারবো, কিন্তু এই সরকারকে আসলে বিপ্লবী সরকার হিসেবে আসতে পারি কিনা, এবং অনেক এক ধরনের রদবদল হবে, এটা আমরা অনেকদিন থেকেই শুনতে পাচ্ছি। তো জানুয়ারিতে আমরা এরকম কিছু দেখবো কিনা? সম্ভাবনা প্রবল, কারণ তিনটি সূত্র থেকে মূলত ম্যানিং এর কাজটি হয়েছিল বলে জানা যায়। একটি আমাদের সশস্ত্র বাহিনীর পছন্দের লোকজন, একটি আসিফ নজরুল সমন্বয়কদের পছন্দের লোকজন, এবং একটি প্রফেসর ইউনূসের ব্যক্তিগত সম্পর্কের ভিত্তিতে আপনার রিকমেন্ডেশনের ঘটনাগুলো ঘটেছে। এই তিন স্টক থেকে আসা লোকজনকে নিয়ে বর্তমান এই কোট আনকোট এনজিও সরকার কিংবা চট্টগ্রাম বিভাগের সরকার যে সমালোচনাগুলো আমরা শুনতে পাচ্ছি এমনটি দাঁড়িয়েছে। ফলে তারা কিন্তু ডেলিভার করতে কতটুকু পারছেন এটা নিয়ে যথেষ্ট সন্দেহ উকি ঝুঁকি দিচ্ছে অনেকের মনে। কারণ তা না হলে একজন উপদেষ্টাকে যখন ডিমের দাম বেশি কেন জিজ্ঞেস করায়, তিনি খেপে গিয়ে বললেন যে আমি কি মেশিন দিয়ে ডিম তৈরি করবো? তার মতো একজন বর্ষীয়ান মানুষ, রেশনাল চিন্তার লোক এ কথা যখন বলে ফেলেন, তখন মনে হয় যে পাবলিক অ্যাকাউন্টেবিলিটি বলে কিছু আছে বলে তিনি বিশ্বাস করেন না। আবার আপনার এই জাতীয় মন্তব্য অন্যরাও কম বেশি করে পার পাচ্ছেন, এবং এর ফলে ব্যাপার যেটি দাঁড়াচ্ছে, যত দিন যাচ্ছে ততই আপনার বিজার একটা অবস্থা কিন্তু তৈরি হচ্ছে। আপনার সর্বশেষ সচিবালয়ের ঘটনাটি, এটি তো সরকারকে অতি অবশ্যই আরো বেশি জনবিচ্ছিন্ন করে ফেললো। যতক্ষণ পর্যন্ত আপনার অ্যাক্রেডিটেশন কার্ডগুলো আপনার পুনঃস্থাপিত করা না যায়, ততক্ষণ পর্যন্ত এই জনবিচ্ছিন্নতা ইনস্টিটিউশনালাইজড একটা জায়গায় নিয়ে গেল সরকারকে, যেটা সরকারের স্বচ্ছতা এবং শুদ্ধতা অনেক বেশি পরিমাণে এফেক্ট করবে বলে আমার ধারণা।